আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। ২০২৬ সালে বাংলাদেশ থেকে কানাডায় পড়াশোনা, কাজ এবং পিআর বা স্থায়ী বসবাসের স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা আক্ষরিক অর্থেই একটা ব্লুপ্রিন্ট হতে যাচ্ছে। ইন্টারনেট জুড়ে থাকা প্রচুর ডেটা আর নতুন পলিসির ভিড় থেকে একদম আসল আর দরকারি তথ্যগুলো আজ আমরা ডিকোড করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে ঢোকা যাক। এই পুরো আলোচনাটাকে আমরা একটা সহজ রোডম্যাপে সাজিয়েছি। প্রথমে আমরা ২০২৬ সালের একদম লেটেস্ট স্টাডি পারমিট আপডেটগুলো নিয়ে কথা বলবো। এরপর আসবে কেন কানাডা এখনও সেরা অপশন, কিভাবে সঠিক সাবজেক্ট আর ইউনিভার্সিটি বাছাই করতে হবে, ভিসা রিজেকশন থেকে বাঁচার কিছু পরীক্ষিত উপায় এবং সবশেষে পার্ট টাইম কাজ আর পিআর পলিসি। শুরুতেই দেখে নেওয়া যাক সেকশন 1, ২০২৬ সালের স্টাডি পারমিট আপডেট এবং নতুন ক্যাপ নিয়ে কি পরিবর্তন আসছে। ১,৫৫,০০০। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন। কানাডা সরকার গ্লোবালি মোট ৪,৮০,০০০ ক্যাপের মধ্যে সম্পূর্ণ নতুন করে ১,৫৫,০০০ স্টাডি পারমিট ইস্যু করতে যাচ্ছে। এর মানে হলো কোয়ালিটি মেইনটেইন করার পাশাপাশি ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫,০০০ নতুন সুযোগ তৈরি হচ্ছে। যারা ভাবছিলেন কানাডার দরজা বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা পজিটিভ নিউজ। আর মাস্টার্স বা পিএইচডি ক্যান্ডিডেটদের জন্য এটা তো রীতিমতো একটা গেম চেঞ্জার। আগে যেখানে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার বা প্যাল জোগাড় করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে যেত আর স্পাউজেদের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অনেক কড়াকড়ি ছিল, সেখানে নতুন নিয়মে মাস্টার্স বা পিএইচডি লেভেলে কোনো প্যালের দরকারই নেই। আর সবচেয়ে বড় কথা, সাথে থাকা স্পাউস খুব সহজেই ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন। তবে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টের জায়গায় একটা বড় আপডেট এসেছে। আগে যেখানে লিভিং কস্ট হিসেবে ১০,০০০ ক্যানাডিয়ান ডলার দেখালেই চলত, এখন কিন্তু একজন সিঙ্গল স্টুডেন্টকে লিভিং কস্ট হিসেবে ২২,৮৯৫ ক্যাট দেখাতে হবে। মানে খরচের জায়গাটা এখন আগের চেয়ে বেশ অনেকটাই বেড়েছে। তাই আর্থিক প্রস্তুতির এই নতুন হিসাবটা মাথায় রাখা এখন সবচেয়ে বেশি জরুরি। এই নতুন ক্যাপ আর ফাইন্যান্সিয়াল আপডেটের পর আমাদের পরের সেকশন হল এত কিছুর পরও কেন কানাডায় এখনও সেরা গন্তব্য। দেখুন, অন্যান্য পশ্চিমা দেশের সাথে তুলনা করলে কানাডায় টিউশন ফি তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী। বছরে মোটামুটি ১৫ থেকে ৪০,০০০ ক্যাডের মধ্যেই ভালো মানের শিক্ষা পাওয়া যায়। এর সাথে যোগ করুন কম খরচে বিশ্বমানের স্বাস্থ্যসেবা, অসাধারণ সেফটি ইন্ডেক্স, সপ্তাহে ২৪ ঘন্টা পর্যন্ত পার্ট টাইম কাজ করার সুযোগ এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো সরকারের একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট পিআর পলিসি। এই প্যাকেজটা আসলে অন্য কোথাও সহজে মেলে না। আর এই পয়েন্টটা তো আক্ষরিক অর্থেই একটা মাস্টার স্ট্রোক। পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট বা পিজিডব্লিউপি নতুন নিয়মের ফলে মাত্র ১ বছরের একটা মাস্টার্স প্রোগ্রাম শেষ করলেই ৩ বছরের একটা লম্বা ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে। ভেবে দেখুন, ইনভেস্টমেন্ট মাত্র ১ বছরের, কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ক্যারিয়ার গড়ার সুযোগ পাওয়া যাচ্ছে পুরো ৩ বছরের। তো এই সুযোগগুলো কাজে লাগানোর জন্য আমাদের সেকশন 3 হল ক্যারিয়ার আর পিআরের জন্য সেরা সাবজেক্ট আর ইউনিভার্সিটি কিভাবে বাছাই করা যায়। কানাডা সরকার পরিষ্কারভাবে কিছু কেরিয়ার রেডি ফিল্ড ঘোষণা করে দিয়েছে। এখন কেউ যদি স্টেম, হেলথ কেয়ার, বিভিন্ন ট্রেড স্কিলস বা আর্লি চাইল্ডহুড এডুকেশনের মতো সাবজেক্টগুলো বেছে নেয়, তবে সেটা সরাসরি কানাডার লেবার মার্কেটের চাহিদাকে হিট করে। এর রেজাল্ট, ভিসা পাওয়ার চান্স তো বাড়েই, সাথে জব মার্কেটেও দুর্দান্ত শুরু পাওয়া যায়। ধরুন, সাইবার সিকিউরিটি বা এআই নিয়ে পড়লে স্টার্টিং স্যালারি প্রায় $১,০০,০০০ পর্যন্ত ছুতে পারে। এখানেই একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমাদের দেশের কালচারে অনেকেই হয়তো ভাবেন, আমি কি নার্সিং বা প্লাম্বিংয়ের মতো ট্রেড স্কিল নিয়ে পড়ব? এটা কি ক্যারিয়ারে পিছিয়ে পড়া হলো না? ওয়েল, এই চিন্তাধারাটা পুরোপুরি ভুল। কানাডায় এই পেশাগুলো শুধু যে হাইলি ডিমান্ডিং তাই নয়, এগুলো অত্যন্ত সম্মানজনক এবং আর্থিকভাবে অসম্ভব রকমের লাভজনক। তাই এই ট্যাবু থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। সাবজেক্টের পর আসি ইউনিভার্সিটিতে। সবাই শুধু টরন্টো ইউনিভার্সিটি বা ইউবিসির মতো টপ টিয়ার নামগুলোর দিকে ছোটেন, যেখানে সিট খুবই লিমিটেড। কিন্তু একটু স্মার্টলি চিন্তা করলে উইন্ডসোর বা রেজাইনার মতো রিজিওনাল ইউনিভার্সিটিগুলো হতে পারে দারুণ অল্টারনেটিভ। এখানে শুধু যে ভিসার রেশিও ভালো তাই নয়, এরা ৪ বছরে কখনো কখনো $৮০,০০০ পর্যন্ত বিশাল স্কলারশিপ দিয়ে থাকে। আর এত বড় স্কলারশিপ কিন্তু ফাইন্যান্সিয়াল চাপ কমাতে জাদুর মতো কাজ করে। এবার আসা যাক সবচেয়ে ক্রিটিক্যাল পার্টে, সেকশন 4, ভিসা রিজেকশন এড়ানোর উপায়। সব ঠিক থাকলেও এই একটা জায়গায় এসে অনেকেই আটকে যান। সবার মনেই একটা কমন ভয় কাজ করে, আসলে কানাডা স্টুডেন্ট ভিসা ঠিক কী কারণে রিজেক্ট হয়, আর এই ফাঁদগুলো থেকে বাঁচার উপায়টাই বাকি। ডেটা ঘেটে দেখা যায় মূলত দুটো বড় ভুলের কারণে ভিসা সবচেয়ে বেশি রিজেক্ট হয়। প্রথমটা হলো অস্বচ্ছ ফাইন্যান্সিয়াল হিস্ট্রি।
ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাতারাতি কোত্থেকে যেন 50 লাখ টাকা এসে জমা হলো, যার কোনো সোর্স নেই বা 4-6 মাসের কোনো হেলদি ট্রানজ্যাকশন হিস্ট্রি নেই। ভিসা অফিসাররা এটা খুব সহজেই ধরে ফেলেন। দ্বিতীয় কারণটা হলো খুবই জেনেরিক আর দায়সারা গোছের স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি। কানাডার পাহাড় পর্বত আর আবহাওয়া কত সুন্দর সেটা নিয়ে এসওপিতে রচনা লেখার কোনো মানে নেই, বরং এই নির্দিষ্ট ডিগ্রিটা নিজের দেশে ফিরে কেরিয়ার গড়তে কিভাবে কাজে লাগবে সেই সলিড লজিকটা সেখানে থাকা চাই। আর হ্যাঁ, স্টাডি গ্যাপ থাকলে সেটার ভেরিফাইবল প্রমাণ দেওয়াটাও মাস্ট। কিন্তু দুর্ভাগ্যবশত যদি একবার রিজেকশন চলেও আসে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। আইআরসিসি বা ইমিগ্রেশন বিভাগ রিজেকশনের স্পেসিফিক কারণগুলো চিঠিতে জানিয়ে দেয়। অবাক করা বিষয় হল, ডেটা বলছে ওই কারণগুলো ফিক্স করে দ্বিতীয় বা তৃতীয়বার অ্যাপ্লাই করলে ভিসা অ্যাপ্রুভ হওয়ার রেট কিন্তু অনেক বেশি থাকে। সোজা কথায় এখানে একটু ধৈর্য ধরে ট্রাই এগেন স্ট্র্যাটেজিতে এগোতে হবে। আমরা চলে এসেছি আমাদের এই রোডম্যাপের একদম শেষ ধাপে, সেকশন 5, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ এবং আলটিমেটলি পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি অর্জনের পলিসি। এখনকার নিয়ম অনুযায়ী ক্লাস চলাকালীন সময়ে সপ্তাহে 24 ঘন্টা পার্ট টাইম কাজ করা যায়, আর অফিসিয়াল ছুটির সময়গুলোতে তো ফুল টাইম কাজের সুযোগ থাকছেই। এখানে একটা দারুণ স্মার্ট প্লে নিয়ে কথা বলা যাক। যাদের আর্থিক সাপোর্টটা বেশি দরকার তারা প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ সেপ্টেম্বর ইনটেকটা স্কিপ করে জানুয়ারি বা মে ইনটেককে টার্গেট করতে পারেন। এর সুবিধা হলো ওই সময়গুলোতে জবের কম্পিটিশন তুলনামূলক কম থাকে, ফলে শিডিউল ব্রেকগুলোতে ফুল টাইম জব ম্যানেজ করাটা বেশ সহজ হয়ে যায়। আর এই 600 সংখ্যাটা হলো এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে রীতিমতো একটা ম্যাজিক নাম্বার। সাধারণত পিআর পাওয়ার জন্য এক্সপ্রেস এন্ট্রিতে ড্রতে 550-এর মতো পয়েন্ট লাগে, কিন্তু কেউ যদি কানাডার কোনো প্রভিন্সে পড়াশোনা করে আর 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স জোগাড় করতে পারে, তবে বোনাস হিসেবে সরাসরি 600 পয়েন্ট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। মানে পিআর পাওয়াটা তখন এক প্রকার 100% নিশ্চিত হয়ে যায় বললেই চলে। এছাড়া রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট বা আরসিআইপি এর মতো প্রোগ্রামগুলোতেও পুরো প্রসেসটাকে আরও সহজ করে দিয়েছে। নির্দিষ্ট কিছু রিজিওনাল এলাকায় পড়াশোনা করে গ্র্যাজুয়েট হওয়ার পর শুধুমাত্র একটা লোকাল জব অফার পেলেই হলো, কোনো ধরনের আগের কাজের অভিজ্ঞতা ছাড়াই সরাসরি পিআরের জন্য অ্যাপ্লাই করা যায়। ইমিগ্রেশনের এর চেয়ে ফাস্ট আর ইফেক্টিভ পাথওয়ে আসলে খুব কমই আছে। কানাডায় উচ্চশিক্ষা আর সেটেলমেন্টের এই পুরো জার্নিটাকে এক বাক্যে সামারি করতে গেলে এই উক্তিটাই যথেষ্ট। চারপাশে অনেক কথা শোনা যায়, কানাডায় একদম জব নেই, ভিসা তো হওয়াই বন্ধ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এসব গুজবে কান না দিয়ে নিজের ক্যারিয়ার গোল অনুযায়ী সম্পূর্ণ ফ্যাক্ট আর ডেটা নির্ভর রিসার্চের উপর ভরসা রাখলেই কেবল সফল হওয়া সম্ভব। আমাদের আজকের এই ডেটা নির্ভর বিশ্লেষণটা এখানেই শেষ হচ্ছে, তবে স্ক্রিন থেকে বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। জীবনের এত বড় একটা ক্যারিয়ার সিদ্ধান্ত, সেটা কি চায়ের দোকানের গুজবের ভিত্তিতে নেওয়া হবে, নাকি আজকের এই এক্সপ্লেইনারের ডেটা আর সঠিক স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগিয়ে নেওয়া হবে? সিদ্ধান্তটা একান্তই ব্যক্তিগত। সঠিক তথ্যই হোক সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।